ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু ইয়ার ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষা প্রস্তুতি। এইচএস সায়েন্স পাসদের জন্য কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে 1151 ভ্যাকান্সি বেরিয়েছে। তোমরা অনেকে অ্যাপ্লাই করেছো, অনেকে অ্যাপ্লাই করবে। তো অনেকে তোমরা জানতে চেয়েছো যে তোমাদের বেস্ট অফ 5-এর ক্ষেত্রে ম্যাথমেটিক্স বা ফিজিক্স ছিল না, তারা কি করবে, আবেদন করতে পারবে কিনা। দেখো, এটা কোনো ব্যাপার নেই। এখানে ব্যাপারটা হচ্ছে ফিজিক্স আর ম্যাথামেটিক্স তোমার থাকলেই হবে। তো তোমরা যে স্ট্রিম নিয়ে থাকো না কেন, পড়ো না কেন, ফিজিক্স আর ম্যাথ স্ট্রিম নিয়ে পড়লেই হবে। এবং অবশ্যই পাসিং মার্কস থাকতে হবে, যে 30 মার্কসে যেটা পাস, সেই পাসিং মার্কসটা থাকলে পরেই হবে। তো তোমরা জানো যে প্রিলিমিনারি এক্সামিনেশান তোমাদের 100 মার্কসের হবে। তার মধ্যে জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্স 40 মার্কস আছে, ম্যাথামেটিক্স 20 মার্কস আছে, আর এভরিডে ফিজিক্যাল সায়েন্স 20 মার্কস আছে, আর লজিক্যাল এবং অ্যানালিটিক্যাল রিজনিং এটা হচ্ছে 20 মার্কস। তো তো জেনারেল নলেজ এবং রিজনিং এটা নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা হবে যে ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স নিয়ে, কারণ এটা একদমই নতুন, প্রথমবার এক্সামিনেশন হচ্ছে। তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না যে কীরকম ধরনের কোশ্চেন হবে। তো দেখো, প্রিলির আমি এর আগে তোমাদেরকে ম্যাথামেটিক্সের সিলেবাসটা বলেছিলাম। তো আজকে দেখো ফিজিক্সের সিলেবাসটা আলোচনা করে প্রথম চ্যাপ্টারটা একটু আলোচনা করে দিচ্ছি এবং কী কী কোশ্চেন হতে পারে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। দেখো, ফিজিক্সের প্রথমে আছে মেকানিক্স, অর্থাৎ মেকানিক্স বলতে বল বিদ্যা যেটাকে বলা হয়, মানে হচ্ছে বল ও গতি। তোমরা 9-এর চ্যাপ্টারে 9-এ ক্লাস 9-এ পড়েছো এবং 11-12-এও বিস্তারিতভাবে আছে। তো এই ক্ষেত্রে 1D মোশন, 2D মোশন, রিলেটিভ মোশন অর্থাৎ আপেক্ষিক গতি যেটাকে বলে, ইউনিফর্ম সার্কুলার মোশন অর্থাৎ সমবৃত্তীয় গতি, তারপর নিউটনস 3 লস অর্থাৎ নিউটনের যে 3টে সূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। তারপর হচ্ছে কাইনেটিক এনার্জি, গতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তির সংরক্ষণ শক্তি, আর একটা হচ্ছে কনজারভেশন অফ টোটাল এনার্জি এ হচ্ছে মোট শক্তি, ইম্পালস মানে হচ্ছে ঘাত, মোমেন্টাম অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সিম্পল হারমোনিক মোশন, পেন্ডুলামস। এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে। আজকে ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদেরকে আলোচনা করব। আলোচনা করে দেওয়ার পরে কী কী কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এবং তোমরা যদি পরীক্ষা প্রস্তুতির অনলাইন ব্যাচে যদি অ্যাড হতে চাও, তাহলে তোমরা অবশ্যই এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। কেউ ফোন করবে না, ফোন করে ডিস্টার্ব না করে তোমরা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করো, সেখানে সমস্ত কিছু তথ্য পেয়ে যাবে। দেখো, তোমাদের প্রিলিতে বাংলা ইংরেজি দুটোতেই কোশ্চেন হবে, কিন্তু মেনে ইংলিশে হবে। তো যেহেতু আমরা বেশিরভাগই স্টুডেন্ট বাংলা মিডিয়ামেরই, তো সেই জন্য আমরা কি করব, যে দুটো টার্মই জানার চেষ্টা করব এবং বাংলাতে পড়বো, কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত টার্মগুলো আছে সেইগুলো আমরা ইংলিশে জেনে রাখবো। তো প্রথম চ্যাপ্টার যেটা আছে, যে ডিফারেন্ট কাইন্ড অফ মোশন অর্থাৎ বিভিন্ন ধরনের গতি। তো গতি ক রকমের হয় দেখো, একটা হচ্ছে ট্রান্সলেশন মোশন অর্থাৎ যেটাকে আমরা চলন গতি বলা হয়, আর একটা হচ্ছে রোটেশনাল মোশন অর্থাৎ হচ্ছে আবর্তন গতি। তো চলন গতি আবার কয় প্রকার হয়, 2 প্রকার হয়। একটা যে রেক্টিলিনিয়ার মোশন অর্থাৎ সরল চলন গতি, অর্থাৎ সরল মানে সরল রেখা ধরে যে চলনটা হয়, আর এটা হচ্ছে কার্ভিলিনিয়ার মোশন বা বক্র চলন গতি। তো সরল চলন গতি কোনগুলোর ক্ষেত্রে হয়, মানে যেমন অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে লিফটের গতি, লিফট মানে একদম সোজা, যেমন স্ট্রেট নামে, সরল রেখা বরাবর নামে। আর অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কোনগুলোকে বলবো, যে অর্থাৎ প্রতিটি কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে এবং প্রতিটি পথই সরল রৈখিক হবে। মানে ধরো এইরকম কণা এ বি সি যদি আমরা 3টি কণা ধরি, তাহলে একদম একই সরল রেখা বরাবর যাচ্ছে। এইটা হচ্ছে কি, আমরা এই গতিগুলোকে বলবো সরল চলন গতি বা হচ্ছে রেক্টিলিনিয়ার মোশন। এবার হচ্ছে দেখো কার্ভিলিনিয়ার মোশন। কার্ভিলিনিয়ার মোশন হচ্ছে বক্র চলন গতি, অর্থাৎ যেমন ধরো নাগরদোলায় বসে থাকে যখন চলন্ত নাগরদোলাটা যখন ঘোরে, তখন নাগরদোলার চেয়ারের গতি মানে যারা বসে থাকে সেই গতিটা কেমন হচ্ছে দেখো। ধরো এইখানে কণা আছে, এ কণা, তো তার পরবর্তীকালে এই জায়গায় আসবে, মানে বক্র গতিতে আসছে। তারপরে আরেকটা হচ্ছে যে সাইকেলের চাকার রিমের উপর যে গতিটা হয় সেইটাকে বলা হয় বক্রচলন গতি বা কার্ভিলিনিয়ার। তো এইগুলো উদাহরণ দিয়ে বলতে পারে যে কোনটা কোন গতি বা কোনটা কোন চলন, সেরকম থাকতে পারে যেহেতু সিলেবাসে আছে। এবার দেখো আর এক রকম যেটা আছে, এখানে একটু ভালো করে দেখে নাও যে কি বললাম, যে 2 প্রকার চলন গতি আছে। একটা হচ্ছে ট্রান্সলেশন অর্থাৎ চলন গতি, আর একটা হচ্ছে আবর্তন গতি রোটেশনাল, এটা ট্রান্সলেশনারি রেক্টিলিনিয়ার, আর একটা হচ্ছে কার্ভিলিনিয়ার হলো। আর এবারে আছে দেখো রোটেশনালের কি হচ্ছে, একটা হচ্ছে সার্কুলার মোশন অর্থাৎ কন্টিনিউয়াস রোটেশন অফ সার্কুলার ট্র্যাক, অর্থাৎ বৃত্তাকার পথে অনবরত ঘোরপাক, মানে ঘোড়াটাকে হচ্ছে সার্কুলার মোশন, যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, এটা হচ্ছে কি সার্কুলার মোশন। আর তারপরে হচ্ছে দেখো স্পিন মোশনের বাংলাটা হচ্ছে ঘূর্ণন গতি, অর্থাৎ নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটি স্থানান্তর হয় না।
যেমন হচ্ছে কি ঘূর্ণায়মান পাখার গতি, সে কি একটা যে দণ্ড থাকে মানে ঝুলে থাকে যেটা, সে তার সাপেক্ষে অক্ষটার সাপেক্ষে ঘুরছে। তারপরে পৃথিবীর আহ্নিক গতি হতে পারে বা লাট্টুর গতি, মানে লাট্টুটা দেখিয়ে নিচে দেখবে যে মাটির উপরে যখন ঘোরানো হয় তখন ওই পিনের মতো যেটা থাকে সেটার উপরে, সেটা অক্ষ তার চারিপাশে কেন্দ্র করে ঘুরছে, তো এটাকে বলা হয় স্পিন মোশন বা ঘূর্ণন গতি। এবার মিশ্র গতি দেখো, মিশ্র গতি কোনগুলো, যেগুলো হচ্ছে এই সার্কুলার মোশন আর স্পিন গতি মানে দুটোই করে, সেগুলোকে মিশ্র গতি বলা হয়। যেমন চলন্ত সাইকেলের চাকার গতি, অর্থাৎ চাকার গতিটা কি হচ্ছে, একটা তোমার স্পোকগুলো নিজে নিজে ঘুরছে, আবার মাঝে যে পয়েন্ট আছে মানে ধরো এই পয়েন্টটাকে আছে, এই পয়েন্টটাকে কেন্দ্র করে চাকাগুলো ঘুরছে, আবার চাকার যে প্রত্যেকটা রিম আছে, তো এই সবগুলোর গতি একটা আলাদা গতি, সেই জন্য এখানে দুটোই ভরা আছে মিশ্র গতিতে। অর্থাৎ সেখানে চলন্ত সাইকেলের চাকার গতি বা যে কোনো গাড়ির চাকার গতি বা রোলারের গতি, তারপর হচ্ছে ক্রিকেট বলের গতি মানে যখন স্পিন বল করে, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে মিশ্র গতি কাজ করছে এখানে। এবারে দেখো যে ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে কি ডিসপ্লেসমেন্ট বা সরণ। সরণ কাকে বলে, ধরো তুমি এই জায়গাতে আছো, একটু পরে তুমি যাত্রা শুরু করলে এবং এখানে গেলে, তারপরে এখানে গেলে, তারপরে এখানে গেলে, ঠিক আছে, তাহলে সরণটা কি হবে, যে কোনো বস্তুর প্রাথমিক ও অন্তিম অবস্থানে সরলরৈখিক দূরত্বকে সরণ বলা হয়। তো শর্টেস্ট ডিস্ট্যান্স, অর্থাৎ এই জায়গাতে তুমি আছো, তুমি কোথা থেকে কোথা দিয়ে গেলে সেটা দেখবো না, এখান থেকে এখন আছো কোথায়, এই জায়গাটা আছে, তার মানে এইটা হচ্ছে সরণ, মানে প্রথম এবং শেষের যে অবস্থানে সরলরৈখিক দূরত্ব সেটাকে বলা হয় সরণ। তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে তুমি ধরো এই জায়গাতে আছো, তুমি এইদিকে গেলে, এইদিকে গেলে, এইদিকে গেলে, এইদিকে গেলে, দিয়ে আবার এখানেই ফিরে এলে, তাহলে সেই ক্ষেত্রে সরণ কত হবে, 0 হবে। তো এগুলো তোমরা জানো, তাও লিখে রেখেছি দেখো, যে সরণের একক, অর্থাৎ এটা তো একটা ডিস্ট্যান্সই দূরত্ব, সেই জন্য সিজিএস একক হচ্ছে সেমি, মিটার, তারপরে হচ্ছে এল। কিন্তু আরেকটা জিনিস, সরণ হচ্ছে ভেক্টর রাশি, মানে এর মান ও দিক দুটোই আছে। তারপর দেখো স্পিড অর্থাৎ দ্রুতি। দ্রুতিটা কি জিনিস, যে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনকে দ্রুতি বলা হয়। অর্থাৎ একটা কতটা ডিস্টেন্স গেল সেটাকে টাইম দিয়ে, সময় দিয়ে ভাগ করে দিলে সেটা হবে দ্রুতি। এটাও দেখো সেমি পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর মাত্রা বলে ডাইমেনশন বলে LT⁻⁻1। এবার দেখে নাও যে স্পিড বা দ্রুতির সঙ্গে ভেলোসিটির পার্থক্যটা কি। স্পিড ভেলোসিটি কিন্তু একই নয়, ভেলোসিটি মানেও কিন্তু দূরত্ব বাই সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নির্দিষ্ট দিকে হবে না, দ্রুতিটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দিকে নয়, কিন্তু বেগের ক্ষেত্রে এটাই যে নির্দিষ্ট দিকে, অর্থাৎ সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনকে বেগ বলা হয়। ঠিক আছে, একক মাত্রা ওই স্পিডের মতো একই হবে। তো এখানে একটা কোশ্চেন হতে পারে, দেখো যে সেম স্পিডে অর্থাৎ একই দ্রুতিতে চলা কোনো বস্তুর ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে না কখন, অর্থাৎ তারা যদি বক্রপথে যদি চলে তাহলে একই দ্রুতিতে চললেও তারা একই গতিতে চলবে না, এটা হচ্ছে যদি বক্রপথে চলে। তারপরে এবার দেখো ত্বরণ, এগুলো তোমরা নিশ্চয় জানো যে ত্বরণটা হচ্ছে অ্যাক্সিলারেশন অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। এটা এককটা হচ্ছে সেমি পার সেকেন্ড স্কোয়ার আর মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর মাত্রাটা হচ্ছে LT⁻²। এবার দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এই সাইড একটু কেটে গেছে বলে দিচ্ছি, যে 1687 খ্রিস্টাব্দে নিউটন প্রিন্সিপিয়া নামক গ্রন্থে গতিসূত্র, নিউটনের যে 3টে গতিসূত্র আছে সেই গতিসূত্রগুলো আলোচনা করেন। তো এটাও হয়তো খুব একটা ইম্পর্টেন্ট না, আবার চলেও আসতে পারে, বলা যায় না, যে 1687 সালে নিউটনের দ্বিতীয় গতিসূত্রগুলো আবিষ্কার করেছিলেন আর প্রিন্সিপিয়া নামক গ্রন্থে। আরেকটা জিনিস দেখো, নিউটনের প্রথম গতিসূত্রে কি বলা হয়, যে সেটা পরে আলোচনা করছি, কোন কোন ক্ষেত্রে নিউটনের গতিসূত্রগুলো অ্যাপ্লাই করা যাবে না, সেটা হচ্ছে দেখো বস্তুর বেগ আলোর বেগের সঙ্গে তুলনা হলে, অর্থাৎ বস্তুর বেগটা যদি আলোর বেগের মতো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এই বেগে যদি চলে তাহলে হবে না। আর এটা হচ্ছে অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি কণার ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রে অ্যাপ্লাই করা যায় না। খুব শর্ট কোশ্চেন আসতেই পারে। এবারে দেখো আছে যে প্রথম গতিসূত্র, নিউটনের প্রথম গতিসূত্র কি বলে, যে বাইরে থেকে বল প্রয়োগ করে অবস্থার পরিবর্তন না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখা ধরে সমবেগে চলতে থাকে, এইটুকু বলতে হবে। হয়তো এমনভাবে ঘুরিয়ে এলো যে এই কথাগুলো মিস করে গেলে, তো এরকমটাই সরল রেখা ধরে চলতে হবে এবং সমবেগে চলতে হবে, তবেই কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র খাটবে, যেটা বাস্তবে অসম্ভব। এবারে দেখো যে নিউটনের অনেকেই জানো না, অনেকেই তোমরা 9-10-এও পড়েছো বা 11-12-এও পড়েছো, কিন্তু ব্যাপারটা সম্পর্কে ধারণা থাকে না যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে কিন্তু একটা জাড্যের ধারণা পাওয়া যায়, বা ইংলিশে যেটাকে বলা হয় ইনার্শিয়া অফ ম্যাটার।
আর একটা যে বলের সংজ্ঞা পাওয়া যায়, ডেফিনিশন অফ ফোর্স, এই জিনিসটা কিন্তু একই নয়। দেখো, বলের সংজ্ঞা পাওয়া যায় সেটা হচ্ছে নিউটনের প্রথম গতিসূত্র থেকে। অর্থাৎ বল কাকে বলে? যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় তাকে বল বলে। আর প্রথম সূত্রতে সেটাই বলা আছে যে বল প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন না করতে চাইলে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি বলের ধারণা পাওয়া যায়? যদি বলে যে বলের ধারণা অর্থাৎ কনসেপশন অফ বল, ফোর্স, সেটা কোথায় পাওয়া যায়? সেটা কিন্তু নিউটনের দ্বিতীয় গতিসূত্র হবে, এটা মনে রাখবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা লেখা হয়নি। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। অর্থাৎ কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ যদি আমরা এমভি ধরি আর একটা যদি এমইউ ধরি, তাহলে এমভি মাইনাস এমইউ বাই টি, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আর এখান থেকে আমরা বলের কনসেপশনটা পাই, মানে বলের ধারণাটা, আর বলের সংজ্ঞাটা পাই আমরা প্রথম গতিসূত্র থেকে। পরবর্তীকালে যে এমসিকিউ কোশ্চেন আলোচনা করব সেখানে তোমরা দেখতে পাবে। অর্থাৎ এভরিডে সায়েন্স যেটা আছে বা তোমাদের মেন এক্সামের ক্ষেত্রে এরকম ধরনেরই কোশ্চেন হবে। মেনে হয়তো একটু ডেপথে যেতে পারে, তবে পিলির ক্ষেত্রে কিন্তু এরকমই কোশ্চেন হবে। তো দেখো, প্রথমে কি আছে যে বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন গতিসূত্র থেকে, একটু আগে আলোচনা করছিলাম। তো বলের সংজ্ঞা এটা হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে, আর বলের ধারণা বললে হবে দ্বিতীয় গতিসূত্র থেকে। বলের প্রথম গতিসূত্র থেকে আর একটা পাওয়া যায়, সেটা কি? সেটা হচ্ছে জাড্ডের ধারণা। তারপর দেখো নাম্বার 2 হচ্ছে যে জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো। তো জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলে ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র, আর হচ্ছে রৈখিক ভরবেগের নীতি, আর আছে কৌণিক ভরবেগের নীতি। তো এটা সঠিক উত্তর কী হবে? যে রৈখিক ভরবেগের নীতি, অর্থাৎ নাম্বার অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তোমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা নিশ্চয়ই জানো। ধরো এম ভরের একটা বস্তু আছে, যাদের প্রাথমিক বেগ প্রথমে ছিল ইউ, তারপরে অন্তিম বেগ হলো ধরো ভি। M1 ভরের একটা বস্তু, আর একটা হচ্ছে M2 ভরের বস্তু। তো প্রাথমিক ভরবেগ যদি M1 U1 হয় আর M2 U2 হয়, আর এটা যদি M1 V1 হয়, M2 V2 হয়, তাহলে কি হবে? এদের যে রৈখিক ভরবেগ অর্থাৎ যোগফলটা সংঘাতের আগে এবং পরে একই থাকবে। এটা হচ্ছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তারপর দেখো 3 নম্বর অঙ্ক আছে যে M ও 4M ভরের দুটি বস্তু সমান রৈখিক ভরবেগ নিয়ে যাচ্ছে, এদের গতিশক্তির অনুপাতটা কি হবে? এখানে অপশানে আছে দেখো যে 4:1, 1:4, 1:2, আর একটা হচ্ছে 1:1। তো এটা সঠিক উত্তরটা হবে 1:2। কেন? এটা রাইট অ্যান্সার হবে 1:2। তার কারণটা হচ্ছে গতিশক্তির ফর্মুলাটা হচ্ছে তোমার √2mE। P দিয়ে যদি আমরা রৈখিক ভরবেগকে ডিনোট করি তাহলে √2mE। তো এই ক্ষেত্রে ইটা যদি আমাদের ধ্রুবক হয়, তাহলে এম এর সঙ্গে ভরের সঙ্গে এর রিলেশনটা কি হচ্ছে? যে তোমার পি সমানুপাতিক আমরা এটা বলতে পারি যে √m। তাহলে √m যদি হয়, তার মানে কি হচ্ছে যে ভর একটা আছে 1, তাহলে 1-এর বর্গমূল তো একই হবে, আর যেটা আছে 4 আছে, 4-এর বর্গমূল হচ্ছে 2 হবে। সেই জন্য 1:2 হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ এরকম যদি বলা থাকে যে এরকম m ভর আর 4m এর ভর, তো কি করতে হবে? রৈখিক গতিশক্তির অনুপাত বললে পরে এই দুটোকে বর্গমূল করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তারপরে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, একটু আগে যেটা আলোচনা করছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়, অপশানে যেটা আছে যে ত্বরণ, তারপরে বল, তারপরে হচ্ছে ভরবেগ, তারপরে হচ্ছে কৌণিক ভরবেগ। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে তাহলে পাওয়া যায় কি হবে? এটা হচ্ছে বল। তারপরে দেখো যে নাম্বার 5, জি ত্বরণ সহ অবতরণ করছে এরূপ একটি লিফটে এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তি নিজেকে মনে করবেন ভারী, হালকা, ওজন শূন্য, একই ওজনের। তাহলে এখানে দেখো কি আছে? জি ত্বরণ সহ অবতরণ করছে এরূপ একটি লিফটে, অর্থাৎ মানুষ এবং এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তো এই ক্ষেত্রে যেহেতু অবতরণ করছে, সেই জন্য আপেক্ষিক অভিকর্ষীয় ত্বরণটা কী হবে? G - G = 0। এবারে কোনো ব্যক্তির ওজন মানে ডব্লিউ সমান আমরা কি জানি যে mg। তাহলে জি যদি 0 হয়ে যায় তাহলে m × g, অর্থাৎ কি হবে? 0। তার মানে সেই ব্যক্তি কী ভাববেন? যে নিজেকে ওজন শূন্য মনে করবেন, অর্থাৎ অপশান সি হচ্ছে রাইট আনসার।
এরপরে আছে দেখো যে রকেট যে সংরক্ষণ নীতির উপর কাজ করে তাহলে ভর, গতিশক্তি, রৈখিক ভরবেগ, কৌণিক ভরবেগ। তো এটা তোমরা জানো যে এটা রৈখিক ভরবেগ, অপশান সি হবে সঠিক উত্তর। তারপর দেখো নাম্বার 7 একটা অঙ্ক আছে যে একটি মেশিন গান 1200 মিটার পার সেকেন্ড বেগে 40 গ্রাম ভরের একটি বুলেট ছোড়ে। যে ব্যক্তি মেশিন গানটি ধরে আছে সে মেশিন গানের গতির বিরুদ্ধে সর্বাধিক 144 নিউটন গড় বল প্রয়োগ করতে পারে। সে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ সংখ্যক বুলেট নিক্ষেপ করতে পারে তা হলো, অর্থাৎ কত সংখ্যক বুলেট নিক্ষেপ করতে পারবে প্রতি সেকেন্ডে? 1টা, 2টো, 3টে, 4টে। দেখো এটা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র যদি আমরা করি তাহলে কি হচ্ছে 40 গ্রাম এটাকে কেজিতে নিয়ে গেলে হচ্ছে 0.4 কেজি। তো 0.04 কেজি ইন্টু এন ইন্টু এই দিকটার কত হবে, বুলেটটার বেগ হচ্ছে 1200, আর এর তো যেহেতু ভর নেই তো এইটা সমান হচ্ছে 144। তাহলে এখান থেকে দেখো এটা গুণ করলে হবে 48 এন। তো এন সমান 144কে 48 দিয়ে ভাগ করে দিলে হবে 3। তাহলে সর্বোচ্চ সে 3টি বুলেট নিক্ষেপ করতে পারবে প্রতি সেকেন্ডে। তারপর দেখো যে এস কোন রাশির একক, অর্থাৎ নিউটন সেকেন্ড। এটা হচ্ছে তো নিউটন সেকেন্ড এটা হচ্ছে ভরবেগ, অর্থাৎ ভরবেগকে প্রকাশ করা হয়। দেখো আরেকবার বলে দিচ্ছি যে তোমরা যারা পরীক্ষা প্রস্তুতির অনলাইনে প্রিপারেশন নিতে চাও তাদেরকে বলি যে 7797427474। দেখো পরীক্ষা প্রস্তুতিতে তোমরা যারা প্রিপারেশন নিতে চাও 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমরা, সেখানে সমস্ত কিছু জেনে যাবে। তবে বলছি তোমাদের যাদের প্রকৃতই কোর্সটা নেওয়ার ইচ্ছে আছে তাদেরকে বলি যে 500 রুপিস দিয়ে অ্যাডমিশন নিতে হয়। সেটা তোমরা এই নম্বরে ফোনপে বা গুগল পে করতে পারো এবং স্ক্রিনশটটা দিয়ে দিলে অ্যাডমিশন হয়ে যাবে। আর মান্থলি 200 রুপিস করে দিতে হবে। তাহলে তোমরা এই ওয়্যারলেস অপারেটর এবং তোমাদের WPSI এর মেনের জন্য ক্লাস চলছে, সেই সমস্ত ক্লাসগুলো তোমরা করতে পারবে। আর যদি বিশেষ কোনো দরকার পড়ে তাহলে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো, সেখান থেকে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে।